হৃদমায়া প্রেমগাথা। লেখিকা রিক্তা ইসলাম মায়া। পর্ব 19। সকাল 8টা। দিনটা মুক্তার বিয়ের পরের দিন। নতুন বউকে নিয়ে রান্নাঘরেই পারভিন শেখ। আশেপাশে সার্ভেন্ট আছে আরও দুজন। একজন তরকারি কুটছে তো অন্যজন রুটি বানাচ্ছে। মুক্তার ঘোমটার মাথায় শাশুড়ির পাশে দাঁড়িয়ে বাড়ির মানুষের জন্য চা বানাচ্ছে। পারভিন শেখ রুটি তেলে ভেজে সেটা আবার সেঁকে দিচ্ছে আগুনে পুড়ে। বিয়ে বাড়িতে মেহমান আছে, সবাইকে নাস্তা দিবে বলেই তোড়জোড় করে সবাই ব্যস্ত হাত চালাচ্ছে কাজে। তবে মুক্তাকে কেউ বলেনি রান্নাঘরে আসতে, বরং না আসতে নিষেধ করেছিল পারভিন শেখ। মুক্তা নিজে থেকেই সেধে এসেছে শাশুড়ি কাজে সাহায্য করতে। নতুন বউ হয়ে কীভাবে অসুস্থ শাশুড়িকে কাজ করতে দেখেও সে বসে থাকবে? বড্ড বেমানান হয়ে যায় না? তাছাড়া বাড়ির মানুষজন, বিশেষ করে মুক্তার মা পই পই করে ওকে বুঝিয়ে দিয়েছে শ্বশুরবাড়ির লোকজন ঘুম থেকে ওঠার আগেই যেন মুক্তা রান্নাঘরে উপস্থিত থাকে। অসুস্থ শাশুড়িকেও যেন হাতে হাতে কাজে সাহায্য করে। মুক্তা বরাবরই নরম ও বুঝদার মেয়ে, বড়রা যা বলবে তাই করে। এই জন্য পারভিন শেখের বারবার নিষেধ করা সত্ত্বেও রান্নাঘর থেকে যায়নি মুক্তা। শাশুড়ি প্রথমে বলেছিল ওনার ছেলেকে সময় দিতে। ফায়াত কাল বাদে পরশু সিঙ্গাপুর চলে যাবে বাবাকে নিয়ে, ফিরবে কখন তার ঠিক নেই, তাই ছেলে আশেপাশে থাকতে বলেছেন। কিন্তু মুক্তা নরম গলায় পারভিন শেখকে জানায় ফায়াত এখন ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠতে আরও 2 ঘন্টা 2 সময় নেবে। ছেলের ঘুমের কথা শুনেই চুপ হয়ে যান পারভিন শেখ। মুক্তাকে তীক্ষ্ণ চোখে পরখ করে থতমত খেয়ে চুপচাপ ফের হাতের খুন্তিতে পরোটা ভাজেন। মৃদু স্বরে আদেশ করেন তিনি, তাহলে তুমিও গিয়ে ঘুমাও, আমি সার্ভেন্ট দিয়ে খাবার রুমে পাঠিয়ে দেব। শাশুড়ির কথা বেশ লজ্জায় আড়ষ্ট হয়ে মাথার ঘুমটা টেনে জড়তার চোখে এদিক সেদিক তাকালো মুক্তা। তখনই চোখাচোখি হলো তরকারি কুটতে থাকা কাজের মহিলা ফুলমতির সঙ্গে। অর্ধবয়স্ক ফুলমতি ওকে দেখে মিটমিট হাসছিল। সেই জন্য ইতস্ততায় জড়িয়ে মুক্তার শাশুড়ির দিকে তাকিয়ে ঘুরে গিয়ে মিনমিন গলায় বলল, আমি আপনার পাশে থাকি আম্মু, আমার সকালে ঘুমের অভ্যাস নেই। আর কিছু বলল না পারভিন শেখ, চুপচাপ নিজের কাজে হাত চালালো। শাশুড়ি নীরব সম্মতি দেখে মুক্তা চায়ের কেটলিতে হাত বাড়ালো। 70-এর ঊর্ধ্বে বয়স্ক হেনা খানও বসে নেই, তিনিও মূলত ডাইনিংয়ে খাবার রাখছেন একের পর এক। পাশে সার্ভেন্ট রূপী অল্প সময়ই মালা ট্রে হাতে দাঁড়িয়ে ওনাকে সাহায্য করতে। তখনই দেখলো রিত ফর্মাল ড্রেস আপে সিঁড়ি বেয়ে নামতে। হেনা খানের চোখ সেদিকে পড়তে রিতকে ডাকলো নাস্তা করতে। রিত হাত ঘড়িতে সময়টা এক পলক দেখে নিজের ড্রয়িং রুমে মেন দরজার দিকে যেতে যেতে বলল, এখন না দাদি, একটু পর। অয়ন আসছে জরুরি কাজে, সেটা শেষ করেই করব। হেনা থেমে যায়, শুধু বললেন, তাহলে কফি করে দেবো তোকে, খাবি পাঠাবো? রিত চলে যেতে যেতে বলল, পাঠাও। সকাল সকাল খানবাড়ির বাগানে বিচরণ মায়া। নতুন বাড়ি, নতুন পরিবেশ দেখে রাতেও তেমন ঘুম হয়নি। এর জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে খানবাড়ির বাগানে হাঁটাহাঁটি করতে চলে এসেছে। খানবাড়ির বাগানটা বেশ মনে ধরেছে মায়ার। বেশ সুন্দর আর পরিপাটি। বাগানের মাঝে একটা ছোটোখাটো বাংলো দেখছে মায়া। খোলা বাংলোতে আবার আধুনিকতার সোফা ফেলে বসার মতন সুন্দর পরিবেশ করে রেখেছে খানবাড়ির মানুষ। মায়া আর সেদিকটাই যায়নি, বরং উল্টো পথে হাঁটলো। বাগানের মালিদের বাগান চর্চার কাজ করতে দেখে সেদিকটা এগোতে চাইল মায়া। অল্প এগোতে দেখলো আরাফ খানকে। তিনি সাদা ফতুয়া গায়ে জড়িয়ে হাতের লাঠিভর করে দাঁড়িয়ে বাড়ির মালিকদের এটা সাথে আদেশ করছেন বাগানের পরিচর্যায়। ওনাকে দেখে মনে হচ্ছে বেশ বিরক্ত মালিকদের ওপর তিনি। মায়া আরাফ খানকে এর আগেও বেশ কয়েকবার দেখেছিল, কথাও হয়েছে দুজনের টুকটাক। তবে বেশিরভাগ সময়ই মায়াকে মজার ছলে হেনস্থা করেছেন তিনি। এই যেমন কাল যখন জানতে পারলো মায়ে মুক্তার বোন হয়, তখনই বেশ রসিয়ে মজা করেছিল মায়ের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার বিখ্যাত ঝগড়া খেতাব নিয়ে। মায়ের অবশ্যই হ্যাঁ তেমন কিছুই বলেনি বিয়েবাড়ির মানুষজন দেখে। কিন্তু আজ মায়া নিচ থেকে আরাফ খানের সঙ্গে কথা বলতে চাইল। আরাফ খানের অনুসরণ করে সেদিকে পা বাড়াতে ধপাস করে মুখ থুবড়ে পড়লো পায়ের নিচে ইট বেজে। বাগানে ইটের সরু রাস্তায় পড়ে যাওয়ায় 2 হাতে কোনোই আর 2 পায়ের হাঁটু ঝিমঝিম করে উঠল তক্ষুনি ব্যথা দিয়ে। কেউ দেখার আগে তাড়াহুড়ো উঠে বসলো মায়া। লং হাতা চুড়িদারে জামার ওপর দিয়ে এক হাতে অন্য হাতে কোনোই চাপলো ব্যথায়। মুখ কুচকে ইস করে বুলি আউড়িয়ে হাতের তালুতে কোণে ঘষতেই তখনই মুখের সামনে বাড়ালো কারো পুরুবেষ্টিত শক্তপোক্ত হাত। মায়াকে চমকে মাথা তুলে তাকাতেই দেখতে পারলো কুচকানো 2টি চোখ, শীতল দৃষ্টি। অসময়ে হুটহাট অপরিচিত মানুষের সামনে মুখ থুবড়ে পড়ে যাওয়ার মায়ার ইজ্জত লাগলো বেশ, কিন্তু তারপরেও তবদা খেয়ে যাওয়ার মতন করে থতমত মুখে চেয়ে রইল শ্যামবর্ণের পুরুষটির দিকে। অপরিচিত লোকটির মায়ার বেশ পরিচিত মনে হলো, কিন্তু কোথায় দেখেছে লোকটা সেটা মনে করতে চেয়ে তাকিয়ে রইল লোকটার দিকে সে। তখনই গম্ভীর মুখ খুলল শ্যামবর্ণের লোকটা। নিজের হাত হালকা নাড়িয়ে মায়াকে বলল, কি হলো মিস, উঠে আসুন। এইভাবে বসে থাকলে অবশ্যই আশেপাশে সবাই জেনে যাবে আপনি নিজের পায়ের সঙ্গে বেজে
পড়ে গেছেন, তখন সেটা শুনতে ভালো দেখাবে না। বিষয়টা লজ্জাজনক হতে পারে আপনার জন্য। তাই কেউ দেখার আগে আপনার আমার হাত ধরে উঠে দাঁড়ানো উচিত। আমতা আমতা করে অপরিচিত লোকটার হাত চেপে উঠে দাঁড়ালো সে। লজ্জায় জড়িয়ে আমতা আমতা করে ধন্যবাদ জানালো ছোট করে। লোকটার মায়ার দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে হাতের ঘড়ির সময়টা দেখে নিল। তারপর পকেটে 2 হাত গুজে দিতে দিতে বলল, আমি যদি ভুল না করি আপনি ফায়াদের শালি হবেন, রাইট? মায়া মাথা নাড়িয়ে সম্মতি জানালো, তবে পর মুহূর্তেই প্রশ্ন করে বলল, আপনি কিভাবে বুঝলেন? আন্দাজে ঢিল মেরেছি, তবে ঠিক হয়ে গেল। সম্পর্কে আপনি আমার বিয়ান হন, সেই সুবাদে আপনাকে একটা ভালো পরামর্শ দেই ফ্রিতে। এইভাবে হুটহাট পাবলিক প্লেসে পড়ে যাবেন না কেমন? হাঁটতে না জানলে রোজ সকালে নিয়ম করে হাঁটাহাঁটি করবেন, দেখবেন একদিন ঠিকঠাক হাঁটতে শিখে গেছেন। এরপর এইভাবে হুটহাট পাবলিক প্লেসে সুন্দর মেয়েদের পড়ে যাওয়া নিষেধ, মনে থাকবে? মায়া কি হলো কি জানি, লোকটির কথা সুন্দর করে ঘাড় কাত করে সম্মতি জানালো। সুন্দর মুখে লোকটাকে এদিক সেদিক তাকালো, তারপর আবার মায়ের দিকে তাকিয়ে তাড়াহুড়ো ফের সময় দেখে বলল, সম্পর্কে যেহেতু বিয়ান হয়েছেন তাই আমাদের আবারও দেখা হবে। আবার বলতে বারবার দেখা হওয়ার চান্সও আছে। এখন আসি, তবে আমার কথাগুলো মনে রাখবেন কেমন? মায়া সুন্দর করে সম্মতি স্বরূপ ঘাড় কাত করতেই লোকটা তাড়াহুড়ো মায়াকে পাশ কাটিয়ে সামনের দিকে পা বাড়ালো। কি মনে করে লোকটা ফের পেছনে ফিরতে তাকালো, মায়ার সাথে চোখাচোখি হয়ে গেল। মায়া লজ্জায় মইয়ে যেতে লোকটা তাড়াহুড়ো মায়াকে মনে করিয়ে দিয়ে বলল, আর হ্যাঁ, এই যে বললাম সুন্দরী মেয়েদের হুটহাট রাস্তায় পড়ে যেতে নেই, সেটাও কিন্তু মনে রাখবেন, বুঝেছেন? মায়া এবার লজ্জিত মুখে সম্মতি স্বরূপ ঘাড় কাত করলো, মৃদুস্বরে আওড়ালো, জি আচ্ছা। তাছাড়া অয়ন কয়েক কদম এগোতেই হঠাৎ সম্মুখে পড়ল জুই। অল্পের জন্য দুজনের শরীর স্পর্শ লাগেনি, এর আগে সতর্ক সহিত ছিটকে পড়ল জুই। পথে বিঘ্ন ঘটায় বিরক্ত সহিত তাকালো অয়ন। চোখে ভাত জুইয়ের সহ্য। ঘুম থেকে উঠল সিগ্ধ মুখটা। কপাল কুঁচকে জুইকে এক পলক দেখেই তৎক্ষণাৎ পিছনে তাকালো অয়ন মায়ের উদ্দেশ্যে। ততক্ষণে মায়া দেখা গেল আরিফের দিকে হেঁটে যেতে। জুই অনুতপ্ত গলায় শুধালো, সরি ভাইয়া, আমি আসলে আপনাকে। জুইয়ের কথার মাঝে অয়ন ঘুরে তাকালো ওর দিকে। জুইকে নিজের কথা শেষ করতে না দিয়ে তীক্ষ্ণ গলায় প্রশ্ন করলো অয়ন, দুজন কি টুইন্স? অয়নের প্রশ্নে বুঝতে পেরে অবুঝ গলায় শুধালো জুই, জি। অয়ন কি মনে করে আবারও পেছনে ঘুরে তাকালো মায়ের দিকে। মায়াকে দেখা গেল আরাফ খানের পাশাপাশি দাঁড়িয়ে কথা বলতে। খুব স্বাভাবিক ন্যায় অয়ন সেই দৃষ্টি ঘুরিয়ে তাকালো জুইয়ের কৌতূহল ভরা মুখটার দিকে। অয়ন আবারও শিওর হওয়ার জন্য বললেন, আমি যদি ভুল না হই আপনি ফায়াদের দ্বিতীয় শালী আর মায়ার বোন, রাইট? কৌতূহলী জুই হতবাক স্বরূপ মায়া মাথা নাড়িয়ে সম্মতি দিল। অপরিচিত একটি ছেলেকে নিজের পরিচয় সম্পর্কে জানাতে পেরে বিস্মিত হলো। অবাক স্বরে প্রশ্ন করল জুই, আপনি মায়াকেও চেনেন কিভাবে? দারুণ হাসলো অয়ন। হৃদকে দেখলো খানবাড়ির ভেতর থেকে বের হতে। সেদিকে পা বাড়াতেই চেয়ে খুব স্বাভাবিক গলায় আদেশ জড়িত করলো জুইয়ের উদ্দেশ্যে, বলল, জানতো বিয়ান সাহেবা, আমার জন্য 1 গ্লাস পানি আর হট কফি নিয়ে আসেন। আজ সকাল সকাল কাজে তাড়াহুড়ো বের হয়ে পড়েছিলাম, তাই কিছু খাওয়া হয়নি আমার। তবে হ্যাঁ, পানিটুকে অবশ্যই কুসুম গরম পানি নিয়ে আসবেন কেমন? আমার গলার সমস্যা হচ্ছে, এর জন্য গরম পানি পান করতে হচ্ছে। জানতো দ্রুত নিয়ে আসেন। গমগমে আদেশ করেই অয়ন হৃদের দিকে আগালো। হততম্ব জুই হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে রইল অয়নের যাওয়ার দিকে তাকিয়ে। চেনা নেই জানা নেই একদম অপরিচিত একটা লোক এসে এমনভাবে জুইকে কাজের আদেশ করলো যেন শতযুগ ধরে চেনা মানুষটি জুইয়ের। অথচ জুই যে এই বাড়িতে নতুন মেহমান সেদিকেও খেয়াল করলো না লোকটা। এখন জুই গিয়ে কাকে বলবে গরম পানি আর হট কফি দিতে? যদি কেউ জিজ্ঞাসা করে কার জন্য এইসব, তাহলে কি নাম বলবে জুই? লোকটার নামও তো জানে না জুই। খানবাড়ির সাথে লোকটার কী সম্পর্ক সেটাও বুঝতে পারছে না। তবে লোকটা যে ফায়াদের ভাই টাইপের কিছু একটা হবে সেটা বেশ বুঝতে পারলো কিছুক্ষণ আগে জুইয়ের বিয়ান সাহেবা বলে সম্বোধন করার কথায়। জুইকে তবদা খেয়ে দাঁড়িয়ে থাকতে দেখে অয়ন ফের চলে যেতে তাড়া দিয়ে বলল, কী হলো জুই, দাঁড়িয়ে আছেন কেন? আমাকে নিয়ে পরে ভাববেন, এখন দ্রুত যান, আমার মাথায় পেন দিচ্ছে আপনার কফির জন্য। অথবা জুইয়ের বিস্মিত আকাশ ছুঁয়ে অয়ন কথায় লোকটা জুইয়ের নামও জানে। সর্বনাশ! হতবুদ্ধি জুই তৎক্ষণাৎ ছুটলো বাড়ির ভেতর দিকে। ফিরে এলো ট্রেতে করে কুসুম গরম পানি আর হট কফি নিয়ে। ততক্ষণে অয়ন হৃদের সাথে কথায় ব্যস্ত। জুই ইতস্ততা বোধ করে সেদিকে আর আগালো না, বরং হৃদের ছেলেদের একজন ডেকে ট্রে তুলে দিল তাদের হাতে। অয়নকে দিতে চেয়েটি কফির ট্রে হাতে নিতে তৎক্ষণাৎ বাড়ির দিকে দৌড়ালো জুই। আপাতত সেজুতি রুমটা জুইয়ের স্বস্তির
মনে হলো। মোটর পাইপ হাতে চেপে দাঁড়িয়ে মায়া। উদ্দেশ্য বাগানের চার গাছে পানি দিবে, কিন্তু হঠাৎ করে মোটর পড়ে যাওয়ায় হতাশ মায়া। সেজন্য লাল ছোট বালতি হাতে বাগানে একপাশে মোটর কল থেকে পানি সংগ্রহ করতে সেদিকে গেল। দুইজন মালি দেখা দেখি সেও টিউবওয়েল চেপে বালতি ভরল পানিতে। দুই হাতে বালতি আগলিয়ে টেনে কিছুক্ষণ যেতে কোথাও থেকে দৌড়ে এসে আসলো সেই তপু নামক দামড়া ছেলেটি। ভাবি ভাবি বলে মায়া সম্মান দেখিয়ে জোরপূর্বক বিনতে সহিত মায়ের হাত থেকে বালতি নিজের হাতে নিল। থতমত মুখের মায়ার চুপ হয়ে গেল তবুর মুখে ভাবি ডাকটা শুনে। সতর্ক চোখে আশেপাশে তাকালেও কেউ শুনে নিয়েছে কিনা দেখতে। মায়া ভয় পাচ্ছে যদি কেউ শুনে নেয় মায়াকে এত বড় দামড়া ছেলে ভাবি ভাবি ডেকে মুখে ফেনা তুলে ফেলেছে, তাহলে নিশ্চয়ই বিষয়টা দৃষ্টিকটু দেখাবে নতুন আত্মীয়দের মাঝে। মুক্তার কানে যেতে পারে সেই ভয়ও করলো মায়া। তাছাড়া এখানকার সবাই জানে মায়া এখনও বিয়ে হয়নি। এখন কোন জাতির ভাইকে জড়িয়ে এই দামড়া ছেলেগুলো মায়াকে এত এত সম্মান দেখায় সেটাও তো মায়া জানে না। সেজন্য মায়া কথা না বাড়িয়ে সতর্ক সহিত এদিক সেদিক তাকাতেই চোখে পড়লো কিছুদের বসা হৃদকে। মায়ের দিকে কপাল কুঁচকে তাকিয়ে নিশ্চিত শুনেছে তপু নামক ছেলেটি মায়াকে ভাবি ডাকতে। মায়া খানিকটা থতমত খেয়ে যায় হৃদের সাথে হঠাৎ চোখাচোখি হয়ে যেতে। আবার কি মনে করে মায়া বেশ সাহসী হয়ে বুক ফুলিয়ে হৃদের দিকে গর্বিত চোখে তাকালো। নাক ফুলিয়ে হৃদকে ভাব দেখিয়ে বুঝাতে চাইলো মায়া এখন জাতির ভাবি, ওর পেছনে জাতির ভাইয়ের লম্বা হাত আছে সেটা। মায়া রাতেই যে হৃদের ছোটোখাটো হুমকি দিয়েছে জাতির ভাইয়ের লম্বা হাত দিয়ে হৃদকে গায়েব করে দিবে, সেটা সকালে সত্যি হলো তপু ছেলেটা এত সম্মান দেখিয়ে ভাবি ডাকায়। এখন নিশ্চিত এই হৃদ খান মায়ের পেছন আর লাগবে না, ভয় পাবে ওকে। নয়তো এই লোকটা যে সবসময় মুখ বাঁকিয়ে থাকে মায়াকে অপমান করার, সেটা আজ বলবে মায়ার মতো সম্মান আছে সকলের সামনে। আর যাই হোক, জাতির ভাই অন্তত একটা উপকার করেছে মায়ের জীবনে এসে। এই যে মায়া হৃদ খান নির্ভয়ে নাক দেখিয়ে চলবে, সেটা একমাত্র এই জাতির ভাইয়ের জন্য হলো, তাই না? এর জন্য তো অন্তত মায়ের উচিত এই জাতির ভাইকে একটা ধন্যবাদ দেওয়া। ক্ষমতাসীন মায়া নিজের ভাবনা ছেড়ে হৃদকে নিজের ক্ষমতা দেখিয়ে মুখ বাঁকিয়ে চলে গেল তপুর অনুসরণ করে। মনে মনে শপথ করলো আজ থেকে সে এই হৃদ খানকে ভুলেও ভয় পাবে না, কারণ হৃদ খান এই মায়ার ক্ষমতা অনেক বেশি। মায়া কত সমান এই দামড়া দামড়া ছেলেগুলোর সামনে, সেটা বুঝাতে হবে না এই হৃদ খানকে। এই মায়াকে অকারণে ভয় পেলে চলবে, ভুলেও চলবে না। মায়া কি মনে করে চলে যেতে যেতে আবারও ঘাড় ঘুরিয়ে তাকালো হৃদের দিকে। তৎক্ষণাৎ চোখ মিলল দুজন। হৃদ তখনও আগের ন্যায় কপাল কুঁচকে তাকিয়ে মায়ার দিকে। হৃদের সাথে ফের চোখ মিলিয়ে আবার মুখ বাঁকালো হৃদকে। তখনই শোনা গেল কারো ঝনঝনে মুক্ত হাসির শব্দ। মায়ের চমকে উঠে পাশে তাকাতেই দেখলো সকালে সেই শ্যামবর্ণের ছেলেটি হৃদের পাশে বসে আছে, মায়ের দিকে তাকিয়ে হাসছে। লজ্জায় মায়া তৎক্ষণাৎ ছুটে পালালো আরাফ খানের কাছে। তখনই আয়ন বলল, বাহ, বিআই সাহেবা তো ভালোই মুখ ভেঙাতে পারে, তা তোর প্রতি এত মেহেরবানির কারণ কি? আপাতত আমি তার শত্রু পক্ষে আছি তাই। আচ্ছা, এই ব্যাপার, পরিচয়টা দিয়েই দে তাহলে তো হয়। হৃদের মুখটা তখনই গম্ভীর হয়ে উঠল। অল্প কথায় বলল, নো নিড। কথাটা শেষ করেই ফের হৃদ চোখ তুলে তাকালো মায়ের দিকে। দূরপথে দেখা গেল মায়াকে বালতি থেকে মগে করে বাগানে চারা গাছে পানি দিতে আরাফ খানের সঙ্গে। ইতিমধ্যে যে আরাফ খানের সঙ্গে বেশ সখ্যতা গড়ে উঠেছে মায়া, সেটা বেশ চোখে পড়ল হৃদের। মেয়েটা সবার সাথে সহজে মিশতে পারে, অথচ হৃদের বেলা এলেই যত মিথ্যা থাকে হৃদকে বলে বেড়ায়। তাহলে সেখানে হৃদ কেন যেচে নিজের পরিচয় দিতে যাবে? হৃদকে কি দিয়েছিল এই মেয়ে নিজের পরিচয়, নাকি বিয়ের রাতে পালিয়ে যাওয়ার সময় বলে পালিয়েছিল? হয়তো আজও দুজনে পরিচয় মিলত না, যদি না হৃদের মন সায় দিত এই মেয়েকে নিয়ে। দেখা যেত আজীবন স্বামী স্ত্রী হয়েও কখনো নিজেদের পরিচয় মিলত না, বরং সামনে থেকেও দূর হয়ে যেত একে অপরের। না ডিভোর্স হতো আর না সংসার। এই মেয়ে যখন ঝুলন্ত অবস্থায় নিজেকে রাখতে পছন্দ করে, তাহলে হৃদ খান কেন আগ বাড়িয়ে যাবে নিজের পরিচয় দিতে? থাকুক আজীবন ঝুলন্ত অবস্থায়, হৃদ কখনোই বলবে না সে কে, কি তার পরিচয়। যদি এই মেয়ে তাকে খুঁজে বের করতে পারে, তখন দেখা যাবে কি করা যায় এই সম্পর্ক নিয়ে। ততদিন থাকুক যেমনটা চলছে তেমন। হৃদ নিজের চিন্তা ভাবনায় আবারও গম্ভীর হয়ে উঠল। মায়া আরাফ খানের সঙ্গে চারা গাছে পানি দিয়ে বসলো বড় ছাতার নিচে। চেয়ারে পা ঝুলিয়ে বসতেই সেখানে আগমন ঘটল মায়ার। হাতে মায়া আর আরাফ খানের জন্য নাস্তার ট্রে। টেবিলের ওপর রেখে মায়া আরাফ খানের উদ্দেশ্যে জানায়, সকালের চা নতুন বউ মানে মুক্তা বানিয়েছে সবার জন্য। মালা চলে যেতে আরাফ খান গলা ছেড়ে হৃদকে নিজের কাছে ডাকলো। হৃদ ততক্ষণে আয়নের সাথে বাড়ির ভেতরের দিকে যাচ্ছিল, কিন্তু আরাফ খানের ডাক পেছনে ঘুরে তাকালো। সেদিকে যেতে না চেয়েও হৃদ কি মনে করে পা বাড়ালো আরাফ খানের উদ্দেশ্যে। আয়ন হৃদের পেছনে না গিয়ে বাড়ির ভেতরের দিকে হাঁটলো হেনা খানের সঙ্গে দেখা করতে।
করতে। রিতকে আসতে দেখেই ভারী নিঃশ্বাস ফেললো আরফ খান। নাস্তার ট্রের দিকে তাকে হতাশা গলায় মায়াকে বলল, বুঝলে মায়া, দিন দিন আমার রিতটা কেমন শুকিয়ে যাচ্ছে, তারপরেও বিয়ে করতে চাচ্ছে না। এর জন্য না পেরে ছোটো ভাই ফায়েদকে বিয়ে করালাম আমরা, তাও তোমার বোনের সঙ্গে। এই রিতটা যদি বুঝতো তাহলে আজকে নাস্তা টেবিলে চায়ের সাথে গরম গরম পিঠাও খেতে পারতাম ওর বইয়ের হাতে। কত সুবিধা হতো আমাদের বলো। আবারও হতাশার ভারী নিঃশ্বাস ফেললো আরফ খান। হেনা খান এই মুহূর্তে ওনার সঙ্গে দুঃখী মানুষ দুটো আরও এই ধরনেতে নেই। মায়াও বেশ মায়া হলো আরফ খানের কথায়। বুড়ো মানুষের এত দুঃখ থাকতে নেই, এত মায়া কষ্ট হয়। ততক্ষণে হৃদয় মায়ের পাশে চেয়ার টেনে আরফ খানের মুখোমুখি হয়ে বসলো। আরফ খানের নাটকীয় কথার সবই তার কানে এসেছে, সেই জন্য বসতে বসতে বলল, সব ফালতু কথা। হৃদয়ের অল্প কথায় যেন আহাজারি করে উঠল আরফ খান। মায়ের কাছে ফের ভারী দুঃখ প্রকাশ করে বলল, দেখেছেন আপনি, ওর বিয়ের কথা বলতে সব ফালতু হয়ে যায়। আর ওই যে দিন দিন শুকিয়ে যাচ্ছে বিয়ে না করে, সেটা ওর চোখে পড়ে না? আচ্ছা তুমি বলো, ওকে দেখতে শুকনো শুকনো লাগছে না তোমার কাছে? আরফ খানের কথা তখনই মায়া কৌতূহল ভরা দৃষ্টিতে তাকালো হৃদের দিকে। হৃদ কিছু বলবে তার আগে এক অপ্রত্যাশিত কাজ করে বসলো মায়া। হাত বাড়িয়ে হৃদের থুতনি ধরে নিজের দিকে ঘোরালো। এদিক সেদিক ঘুরিয়ে হৃদের মুখে জহুরির দৃষ্টিতে পরখ করে মায়া আরফ খানকে বলল, হ্যাঁ একটু একটু শুকনা লাগছে দেখতে নানা ভাই। মায়া হৃদের থুতনি ছেড়ে দিতে থতমত খেয়ে বসলো হৃদ। মায়া হঠাৎ এমনটা করবে তার ধারণাতেও ছিল না। তবে আরফ খান দারুণ মজা পেল। তিনি একগাল হেসে উঠতেই হৃদের চাপা সরে মায়া ধমকে শুধালো, স্টুপিড, এই রোদে শুকিয়েছে। মায়া কিছু বলবে তার আগে আরফ খান মায়ের মাথায় আদুরে হাত বুলিয়ে উৎসাহে বলল, আরে বাহ, তোমার তো দারুণ জমবে আমার। তবে তুমি একটু অপেক্ষা করো, আমি ভেতর থেকে আমার মেডিসিনগুলো খেয়ে আসছি, নয়তো গিন্নি আমার এক্ষুনি হাঙ্গামা শুরু করে দেবে। মায়ের ঘাড় কাত করে আরফ খানকে সম্মতি দিতেই তিনি হাতের লাঠি ভর করে বাড়ির ভেতরের দিকে চলে গেল। ওনাকে যেতে দেখেই ভিতরে চেপে রাখা কথাগুলো হৃদের উদ্দেশ্যে বলল মায়া, আপনি আমাকে একদম ধমক দিবেন না। আমি কিভাবে বলবো কোনটা রোদে শুকিয়েছে আর কোনটা আপনার বিয়ে না করায় শুকিয়েছে? আমি কি আগে বিয়ে করেছি নাকি যে জানবো? আমার তো পূর্বে কোনো অভিজ্ঞতা নেই, বুঝলেন? মায়ের তেরা কথায় রাগে দাঁতের দাঁত পিষল হৃদ। বলল, আর আমি তো শত অভিজ্ঞতা সম্পূর্ণ ব্যক্তি, এর আগে 4-5টা বিয়ে করেও অভিজ্ঞ হয়ে বসেছি। হৃদের কথা মা সহমত প্রকাশ করে খোঁচা মেরে বলল, 4-5টা বিয়ে তো করবেনই, এটা তো স্বাভাবিক, তাই না? আপনার যে বউ টিকবে না এই জীবনে, আপনার সবগুলো বউতে এমনি চলে যাবে আপনাকে ছেড়ে। আমি আগে ভেবেছিলাম আপনি এমন কিছুই বলবেন। এখনও সময় আছে, ভালো হয়ে যান, না হলে শুধু 4-5টা বিয়ে কেন, এরপরে 10-12টা বিয়ে করতে হবে। যদি না শুধরান তারপরে একটা বউ থাকবে না, দেখবেন।